প্রশান্ত মহাসাগরের আকাশে এমন কি ঘটল যা প্রথমবারের মতো প্রকাশ্যে আনতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র? এতদিন গোপন রাখা B-2 স্টেলথ বোমারের এক নতুন ক্ষমতা হঠাৎ সামনে আসতেই শুরু হয়েছে নতুন সামরিক আলোচনা। তাহলে কি সমুদ্র যুদ্ধের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন? যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তাদের অত্যাধুনিক B-2A স্পিরিট স্টেলথে বোমার এখন AGM-158C লং রেঞ্জ এন্টিশিপ মিসাইল বা LRASM এ ব্যবহার করতে সক্ষম। এতদিন এই সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও কখনো প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে সম্প্রতি অনুষ্ঠিত একটি লাইভ ফায়ার সিঙ্কিং এক্সারসাইজ বা সিঙ্ক-এক্সের পর সেই গোপনীয়তার পর্দা সরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্যাসিফিক এয়ার ফোর্সেস কমান্ডো। প্রশান্ত মহাসাগরে চলমান ভ্যালিয়েন্ট শিল্ড 2026 মহড়ার অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়। 2026 সালের 27 জুন মারিয়ানা আইল্যান্ডস রেঞ্জ কমপ্লেক্সের উপকূল থেকে 200 নটিক্যাল মাইলেরও বেশি দূরে এই লাইভ ফায়ার অনুশীলন অনুষ্ঠিত হয়। মহড়ার মূল উদ্দেশ্য ছিল একটি সমুদ্রযানকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশের যৌথ আক্রমণ সক্ষমতা পরীক্ষা করা। এই অনুশীলনের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে ওঠে B-2 স্টেলথ বোমারের নতুন অস্ত্র ব্যবহার। মহড়া নিয়ে প্রকাশিত সরকারি বিবৃতিতে লক্ষ্যবস্তু জাহাজটির পরিচয় প্রকাশ না করা হলেও পরবর্তীতে DVIDS নেটওয়ার্কে প্রকাশিত ছবিতে দেখা যায় লক্ষ্যবস্তু ছিল অবসরপ্রাপ্ত অস্টিন শ্রেণীর অ্যাম্পসিফিয়াস ট্রান্সপোর্ট ডগ USS জুনো। প্রকাশিত ছবিগুলোতে আরও দেখা যায় জাহাজটিতে জাপানি সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপের আগেই অন্তত 3টি পৃথক অস্ত্র আঘাত এনেছিল। সামরিক বিশ্লেষকদের ধারণা সেই আঘাতগুলোর একটি ছিল B-2 থেকে নিক্ষেপ করা LRASM ক্ষেপণাস্ত্র। এই মহড়ার শুধু যুক্তরাষ্ট্র না, অংশ নেয় জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এবং মার্কিন নৌবাহিনীর USS জর্জ ওয়াশিংটন বিমান বাহিনী রণতরীয়। পরবর্তীতে আরও জানা যায় রয়্যাল নিউজিল্যান্ড এয়ারফোর্সের একটি P-8 পোসোডাইন বিমান থেকে দুটো AGM-84 হারপুন এন্টিশিপ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এটি ছিল নিউজিল্যান্ডের P-8 বহরের প্রথম বাস্তব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এর পাশাপাশি জাপানের যৌথ স্টাফের প্রকাশিত ছবিতে দেখা যায় একটি জাপানি সাবমেরিনের পাশাপাশি একটি SH-60 হেলিকপ্টার থেকে AGM-114 হেলফেয়ার ক্ষেপণাস্ত্র ছাড়া হয়। একই সঙ্গে একটি জাপানি ডেস্ট্রয়ার টাইপ 90 এন্টিশিপ মিসাইল এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের একটি F-2 যুদ্ধবিমান ASM-2 বা টাইপ 93 এন্টিশিপ মিসাইল নিক্ষেপ করে। অর্থাৎ একই লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একাধিক দেশ ও প্ল্যাটফর্ম থেকে সমন্বিত আক্রমণ পরিচালনা করা হয়। যদিও সমুদ্রে লক্ষ্যবস্তু ধ্বংস করার অভিযানে B-2 স্টেলথ বোমারের অংশগ্রহণ একেবারেই প্রথম না। এর আগেও 2024 সালের রিমপ্যাক মহড়ায় অবসরপ্রাপ্ত USS তারাওয়া জাহাজকে ডুবিয়ে দিতে এই বোমারও ব্যবহার করা হয়েছিল। তবে সে সময়ে B-2 বহন করেছিল 2000 পাউন্ড ওজনের কুইকসিঙ্ক অস্ত্র। এটি মূলত জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিশনের একটি পরিবর্তিত সংস্করণ, যেখানে সমুদ্রে চলমান লক্ষ্যবস্তু শনাক্ত করার জন্য বিশেষ স্টিকার যুক্ত করা হয়। গত কয়েক বছর ধরেই সামুদ্রিক হামলার ক্ষেত্রে কুইকসিঙ্কই ছিল B-2 বোমারের প্রধান অস্ত্র, কিন্তু এবার LRASM যুক্ত হওয়ার মাধ্যমে স্টেলথ বোমারটির সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। কারণ এই নতুন ক্ষেপণাস্ত্র অনেক বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়েও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায় 22 জুন মৌসুরির হোয়াইটম্যান এয়ারফোর্স ঘাঁটিতে একটি B-2 স্টেলথ বোমারের বাস্তব LRS ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হয়। এরপর বিমানটি গুয়ামের আন্ডারসেন বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয় এবং সেখান থেকেই 27 জনের সিঙ্ক-এক্স অভিযানে অংশ নেয়। প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর কমান্ডার জেনারেল কেভিন বি স্লাইডার বলেন, B-2 এর এই সফল অভিযান প্রমাণ করে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনী কতটা অভিযোজনক্ষম এবং নমনীয়। তার ভাষ্য অনুযায়ী সমুদ্রভিত্তিক হামলা পরিচালনার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষের উপর কৌশলগত সুবিধা ধরে রাখতে পারবে এবং একটি উন্মুক্ত ও নিরাপদ প্রশান্ত মহাসাগর নিশ্চিত করার লক্ষ্য পূরণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। প্যাসিফিক এয়ারফোর্সেও এই নতুন সক্ষমতাকে সামুদ্রিক হুমকি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে B-2 থেকে LRASM ব্যবহার করার মাধ্যমে বিশ্বের যে কোনো অঞ্চলে দ্রুত মোতায়েনের পাশাপাশি সমুদ্রে অবস্থানরত লক্ষ্যবস্তুকে কার্যকরভাবে ঝুঁকির মধ্যে ফেলা সম্ভব। AGM-158C LRASM মূলত AGM-158B জয়েন্ট এয়ার টু সারফেস অ্যান্ড অফ মিসাইল এক্সটেন্ডেড রেঞ্জ বা জ্যাসম এরার উপর ভিত্তি করে তৈরি। এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপার উদ্যোগে মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য উন্নয়ন করা হয়েছে।
অস্ত্রটির মূল উদ্দেশ্য উচ্চ ঝুঁকিপূর্ণ সামুদ্রিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দীর্ঘপাল্লার নির্ভুল আঘাত হানার সক্ষমতা তৈরি। মার্কিন নৌবাহিনীর নেভাল এয়ার সিস্টেমস কমান্ডের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতেও গোয়েন্দা তথ্য, নজরদারি প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক সংযোগ কিংবা জিপিএস-এর উপর নির্ভরতা অনেক কমে যায়। উৎক্ষেপণের পর এটি প্রথমে জিপিএস-এর মাধ্যমে নির্ধারিত এলাকায় পৌঁছায়। এরপর নিজস্ব অনবোর্ড সেন্সর ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত, যাচাই এবং শেষ ধাপের আঘাত পরিচালনা করে। একই সঙ্গে এর সেমি অটোনোমাস গাইডেন্স অ্যালগোরিদম তুলনামূলক কম নির্ভুল তথ্য দিয়েও নির্দিষ্ট লক্ষ্যবস্তু খুঁজে বের করতে সক্ষম। বর্তমানে OSUW ইনক্রিমেন্ট 1 কর্মসূচির আওতায় LRASM এর 3টি সংস্করণ রয়েছে। সেগুলো হলো LRASM 1.0, LRASM 1.1 এবং LRASM C3। 2019 সালে প্রাথমিকভাবে LRASM 1.0 সংস্করণ B-1B ল্যান্সার এবং FA-18EF সুপার হর্নেট বিমানে সংযুক্ত করা হয়েছিল। এরপর 2023 সালে LRASM 1.1 সংস্করণ চালু হয় এবং বর্তমানে এটি প্রাথমিক অপারেশনাল মূল্যায়নের মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে P-8 পোসেডন সামুদ্রিক টহল বিমানেও এই ক্ষেপণাস্ত্র সংযুক্তর কাজ চলছে। অন্যদিকে দীর্ঘপাল্লার সামুদ্রিক হামলার সক্ষমতা আরও শক্তিশালী করতে LRASM এর ভবিষ্যৎ সংস্করণ নিয়েও কাজ চলছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নতুন সংস্করণের ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা, লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা এবং প্রতিকূল ইলেকট্রনিক পরিবেশে কার্যক্ষমতা আরও উন্নত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে উচ্চমূল্যের যুদ্ধজাহাজ, নৌবহর এবং কৌশলগত সামুদ্রিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আরও কার্যকর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক এন্টিশিপ ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি শুধু এর পাল্লা না, বরং লক্ষ্য নির্বাচন এবং আক্রমণের সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আন্তর্জাতিক প্রতিরক্ষা পর্যবেক্ষকের মতে এই ধরনের প্রযুক্তিগত অগ্রগতি শুধু যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকেই প্রভাবিত করে না, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং দীর্ঘপাল্লার সামুদ্রিক প্রতিরোধ নীতিতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আর সে কারণেই LRASM এর নতুন সংস্করণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মসূচিগুলো এখন বৈশ্বিক প্রতিরক্ষা অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।